আপনি একবার চিন্তা করেন যে এমন একটা গ্রামে আছেন যেখান থেকে সকালে ঘুম থেকে উঠলে আপনি পাহাড় দেখতে পান, তাহলে আপনার কাছে কেমন লাগবে? এটা হচ্ছে জাদুকাটা নদী। আমি নামতেছি, দেখি আল্লাহ আল্লাহ। আমি সাঁতার কাটতে খুব একটা পারি না, তারপরেও এই যে এই জায়গাটা শুধু আমি জাস্ট পাহাড় আর এই নদীর সুন্দর সংমিশ্রণ দেখে মির্জা গালিবের একটা শেরের কথা আমার মনে পড়ে গেল। তিনি বলছেন, কাউকায়ে সখতা জানি হায়, তনহাই না পুছ, সুবহা করনা শমকালান হায়, জুয়ে শিরকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভ্রমণপ্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে সিলেট থেকে সুনামগঞ্জের তাহিরপুর পর্যন্ত এসেছিলাম, আর এখন আমি তাহিরপুর উপজেলা থেকে চলে যাচ্ছি জাদুকাটা নদী এবং শিমুল বাগানের উদ্দেশ্যে। আর আমি যাচ্ছি মোটর সাইকেলে করে, যেহেতু আমি হাউস বোটে আসি নাই, তাই মোটর সাইকেল বা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আমাকে যেতে হচ্ছে। আর এখান থেকে দূরত্ব সম্ভবত 10 কিলোমিটার রাস্তা, মাঝখানে একটা আপনি ফেরিতে করে ছোট্ট অংশ পার হতে হবে। আর এই যে আমার সামনে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত ফেরি ছাড়ে। ডান পাশে নতুন ব্রিজ হচ্ছে, যখন ব্রিজের কাজটা শেষ হয়ে যাবে যাতায়াতের কষ্টটা হয়তো আর এখানে থাকবে না। ফেরি পার হতে লাগে 30 টাকা, আর মোটরসাইকেলের ভাড়া পড়েছিল 100 টাকা। সর্বমোট 130 টাকা দিয়ে আমি এই নদী পার হয়ে বাদাঘাট পর্যন্ত যাব। বাদাঘাট থেকে আবার আমার 30 টাকার মতো পড়তে পারে অটোতে, যে অটো আমাকে সরাসরি শিমুল বাগানের কাছে বা জাদুকাটা নদীর কাছে নামিয়ে দিবে। এবার আপনাদের উদ্দেশ্যে কিছু বলি। আপনি যখন সুনামগঞ্জের উদ্দেশ্যে আসবেন, চেষ্টা করবেন আগে থেকে হাউস বোট বুকিং করে রাখার এবং বিশ্বস্ত মাধ্যমে কথা বলার চেষ্টা করবেন, যাতে প্রতারিত না হন, এবং জেনে নেবেন যে আপনার হাউস বোটটি কোথা থেকে ছাড়বে। সুনামগঞ্জে তাহিরপুর এলাকাতে আসার পথে আনোয়ারপুর নামে একটা ঘাট পাবেন, যেটা বিশাল বড়। অসংখ্য সারি সারি হাউস বোট এখানে পাবেন আপনি। মল্লিকপুর ঘাট আছে, এরকম অসংখ্য ঘাট আছে যেখান থেকে হাউস বোটগুলো ছেড়ে যায়, হ্যাঁ, বিভিন্ন স্পটে। 1 hour later. অনেক কষ্ট করে একেবারে নির্জন গ্রামের পথ ধরে সচরাচর মানুষ যে রুট দিয়ে এই বিভিন্ন স্পটগুলোতে যায়, সে রুটকে ব্যতিক্রম প্রমাণিত করে একেবারে গ্রামের রুট ধরে আমি চলে এসেছি একেবারে যে শিমুল বাগান আমার পেছনে দেখতে পাচ্ছেন। এখানে ঢুকতে 50 টাকা মনে হয় লাগে, আমি বিনা টাকায় ঢোকার চেষ্টা করব, দেখি। আর আমার পেছনে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের এই পাহাড়, এখানে একবারে কাছ থেকে নদী, কত সুন্দর মাশাআল্লাহ। আমার ফেসটা হয়তো ঘেমে গেছে একটু, কারণ দৌড়ের উপরে আছি, আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের হচ্ছে ওই ফেরিঘাট থেকে এই পর্যন্ত আসতে আমার সময় লাগছে প্রায় আধা ঘন্টার মতো। আমি শিমুল বাগানে ঢুকবো ইনশাল্লাহ, এখানে ঢুকে প্রায় 1 ঘন্টা রেস্ট নেওয়ার চেষ্টা করব। তারপরে এখান থেকে আমি চলে যাব হচ্ছে আপনার যে লেক, বারিকা টিলা যেটা বলে, বারিকা টিলাতে চলে যাবো আর কি। এখান থেকে বেশি দূরে না, প্রায় 5 কিলোমিটার হবে, হেঁটে গেলে আপনার ধরেন 20 মিনিটের মতো লাগতে পারে। আর এখানকার স্থানীয় মানুষদেরকে আমি জিজ্ঞেস করবো যে সহজ রুট আসলে কোনটা হয়, সেই রুট ধরে বারিকা টিলাতে যাওয়ার চেষ্টা করব। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, এখানে একসাথে নদী এবং হাওর হাওর বা নদী যাই বলেন না কেন, পাশাপাশি পাহাড় যদি দেখতে চান আপনাকে সুনামগঞ্জ আসতেই হবে। আর যে সৌন্দর্য, এটা আপনি যত দামি ক্যামেরা দিয়ে এটার ভিডিও রেকর্ড করেন না কেন, চোখের দেখার যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আপনি না আসা পর্যন্ত কখনোই উপলব্ধি করতে পারবেন না যে আসলে প্রাকৃতিক দৃশ্য চোখে দেখার কত সুন্দর হতে পারে। তো আমি এখন শিমুল বাগানে যাব, সেখানে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে ভিতরটা কেমন। শুধু গাছ থাকবে এটা স্বাভাবিক, তারপর আপনাদেরকে জাস্ট ভিতরটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে এশিয়ার সর্ববৃহত্তম শিমুল বাগান, ঠিক আছে। জায়গাটা বিশাল বড় হবে, কয়েকশো একর হইতে পারে সম্ভবত, হাজার হাজার শিমুল গাছ, ঠিক আছে। এখানে বসার কিছু চেয়ার আছে ভিতরে, আর টিকিট 50 টাকা নিয়েছে। এখানে টিকিট ছাড়া ঢোকার আসলে কোনো নিয়ম নাই। এর আগে নাকি টিকিটের নিয়ম ছিল না এখানে, ঠিক আছে, পরবর্তীতে এখানে টিকিট করা হয়েছে। তো এই জায়গাতে ঢুকতে কোন হিসাবে 50 টাকা লাগে এটা আমার মাথায় খেলো না। আদৌ কি এখানে 50 টাকাতে 50 টাকা নেওয়া উচিত কিনা ঢোকার জন্য, আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন যে এই শিমুল বাগান দেখার জন্য 50 টাকা দেওয়া কতটা যুক্তিসম্পন্ন। এই শিমুল বাগানের এই সোজা, মানে এই সোজা আপনারা যে ইয়াটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে জাদুকাঠা নদী। ওই নদীটার নাম আমি বলতে ভুলে গিয়েছিলাম। নদীর নাম হচ্ছে জাদুকাঠা নদী। আর নদীর ওপারেই হচ্ছে মেঘালয় পাহাড়, ঠিক আছে। ভারত থেকে ওখানে মানুষজন সম্ভবত আসে দেখতে, পাহাড় দেখতে আসে। আর এই পাশে হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান, ঠিক আছে। এখানে আপনারা কিছু দোলনা, কিছু বসার জায়গা আপনারা পেয়ে যাবেন। এখন ঘড়িতে প্রায় 2টা 20 বাজে। আর পাশাপাশি এখানে ঘোড়া আছে, আপনারা চাইলে ঘোড়া রাইড করতে পারেন। এখানে ঘোড়া রাইড করা কত টাকা আমি জানি না, ঠিক আছে, তবে জাস্ট আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। পাহাড় আর এই নদীর সুন্দর সংমিশ্রণ দেখে মির্জা গালিবের একটা শেরের কথা আমার মনে পড়ে গেল। তিনি বলছেন, কাউকায়ে সখতা জানি হায়, তনহাই না পুছ, সুবহা করনা শমকালান হায়, জুয়ে শিরকা। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন, একাকিত্বের যন্ত্রণা কতটা কঠিন তা জিজ্ঞেস করো না। রাত পার করে সকাল করাটা যেন
পাহাড় কেটে দুধের নদী বের করে আনার মতোই কঠিন। আমাকে খোলামেলা গায়ে দেখছেন, মানে আমি এই যে জলকাঠি, এটা কি জায়গা জানো ভাই? এটা হলো আপনার জলকাঠা। হ্যাঁ, জলকাটা। জলকাটা, এখানে গোসল করব। তো এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। উনি এখানকার স্থানীয় মানুষ, আমাকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করছিলেন যে বাকি স্পটগুলোতে কিভাবে যাওয়া যায় জি, জি। বা কীভাবে ঘুরলে আসলে সহজে ঘোরা সম্ভব হয়। উনি সাহায্য করছিলেন। ভাইয়ের নাম একটু শেয়ার করান। সোহেল মিয়া। সোহেল মিয়া ভাই। তো কখনো যদি আপনার এসে এনার সাথে দেখা হয়ে যায়, আপনি যে কোনো ধরনের সাহায্য পাবেন ওনার যদি বলেন ইনশাআল্লাহ। সুনামগঞ্জ, যে কোনো বিপদে বাতাঘাট পড়লে, বাজার। হ্যাঁ বাতাঘাট বাজার। তো আমি এখানে জাস্ট গোসল করবো, করে অন্য স্পটগুলোতে যাওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবো। দর্শক, এটা হচ্ছে জাদুকাঠা নদী। এখন আমি হচ্ছে এখানে একটু গোসল করতে নামবো। আর যেহেতু মনে করেন যে আমার হাউস বোটে ঘোরার সামর্থ্য নাই, বিনা টাকায় ঘুরতেছি, তো এখানে জাস্ট গোসল করবো। আর কোথাও গোসল করার হয়তো সুযোগ হবে কিনা জানি না। মানে আমি কখনো জীবনে নদীতেই নামি নাই, তারপরে দেখি সাঁতার টাতার কেটে কতটুকু। আমি এখন পর্যন্ত ভয় লাগতেছে। জাস্ট বেশি দূরে যাবো না, এই কাছে একটু ঘুরে ফিরে এখানেই আবার চলে আসবো আর কি। দর্শকবৃন্দু, আমি এখন অবস্থান করতেছি বারাক্কা টিলা যাওয়ার জন্য যে এখানে রুট ব্যবহার করা হয় আমার পেছনের এই রুটে। তো দেখলেন আমার গোসল শেষ, এখন ঘড়িতে প্রায় 4:30টার মতো বাজে। আমার নিয়ত, জানি না যে আমি কই থাকবো, এখন পর্যন্ত আমি নিয়তই করতে পারি না যে এই অঞ্চলে থাকবো নাকি এখান থেকে বের হয়ে সুনামগঞ্জ সদরে যাবো নাকি সিলেট চলে যাব, আমি নিয়ত করতে পারি নাই। তবে এখন দেখি, আমি যদি সন্ধ্যার মধ্যে বারাক্কা টিলা পাশাপাশি আরেকটা জায়গা, আর 2টা স্পট ঘোরার ইচ্ছা আছে, শেষ করতে পারি, তাহলে আমি সুনামগঞ্জ জেলা শহরের দিকে চলে যাব। আর এখন হচ্ছে বারাক্কা টিলার দিকে যাই, গিয়ে আপনাদেরকে ফুটেজগুলো শেয়ার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। কিন্তু আপনি যখন বোটে করে, বিশেষ করে হাউস বোটে করে যখন আপনি ঘুরতে আসবেন সুনামগঞ্জে, তখন আপনাকে নদী পথে বিভিন্ন স্পটে নিয়ে যাওয়া হবে। কিন্তু আমি যাচ্ছি হচ্ছে একেবারে গ্রামীণ জনপথ ধরে। আর এই গ্রামটাই মনে হয় বাংলাদেশের একেবারে শেষ সীমানার গ্রাম, সম্ভবত একেবারে ইন্ডিয়ার পাশে, এটাই শেষ গ্রাম। হ্যাঁ, এই গ্রামের পরে পার্শ্ববর্তীতে হচ্ছে আপনার পাহাড়, মেঘালয় পাহাড়, তারপরে হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে বারাক্কা টিলা হেঁটে যেতে সময় লাগবে 20 মিনিট। আমি চেষ্টা করব সন্ধ্যার আগেই আবার ঘাটে ফিরে আসার জন্য। আপনি একবার চিন্তা করেন যে এমন একটা গ্রামে আছেন যেখান থেকে সকালে ঘুম থেকে উঠলে আপনি পাহাড় দেখতে পান, তাহলে আপনার কাছে কেমন লাগবে? কিন্তু এই একই প্রশ্ন আমি এই এলাকার একজনকে করেছিলাম যে তারা ঘুম থেকে উঠলে যে পাহাড় নদী দেখতে পান, এটা আপনাদের কাছে কেমন লাগে? তো উনি আমাকে বললো যে আসলে আমাদেরকে কিছুই মনে হয় না, স্বাভাবিক, আলাদা কোনো অনুপ্রেরণা বা উদ্গীব আমাদের নেই। বাইরে থেকে যারা আসে তারা একটু বেশি বেশি করে, এরকম উত্তরটাই পেয়েছিলাম তাদের কাছ থেকে। বন্ধু, আমি মাঝখানে একটা মোটরসাইকেলে লিফট পেয়েছিলাম, সে লিফট নেওয়ার মাধ্যমে আমি এখন চলে এসেছি বারাক্কা টিলা যেটাকে বলা হয়। এটা হচ্ছে এরিয়া। হ্যাঁ, পেছনের যে পাহাড়টা আপনারা এর আগের পর্বগুলোতে দেখছিলেন, সে একই পাহাড়, ঠিক আছে। এই পাহাড়ে আবার ঝর্ণা আছে কিছু, সেটা আবার ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে। আর এই যে আমার এটা হচ্ছে আশেপাশের এরিয়া। এখানে একটা ছোট্টখাট্টো ওয়াচ টাওয়ারের মতো আছে। এই পাশে একটা ছবি তোলার একটা আপনি পাবেন, জায়গা পাবেন, স্টেজ পাবেন বলা যায়। আর এই যে আমার পিছনে যে লাইটগুলো আপনারা এখন দেখবেন, এই যে যেখানে লাইট জ্বলছে, হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এটা আপনি ক্রস করতে পারবেন না, এর আশেপাশে দিয়ে ঘুরতে পারেন, ঠিক আছে। আর পিছনে তো দেখতে পাচ্ছেন এখানে বালু তোলার যে নৌকা বা ট্রলার যেটাই বলেন না কেন, সেটা এই যে পিছনে। বিকালের মুহূর্তটাতে এখানে অনেক বাতাস, আপনি একটা ভালো ফিল করতে পারবেন যদি এখানে বিকালে আসেন, ঠিক আছে। আর পুরো এরিয়াটা আমি একটু ভিডিও সহকারে আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী। এই যে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন না, বাংলাদেশের শেষ সীমানা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। এই যেখানে যে পাথর আছে, এই পাথরগুলোর কাছেই যেতে দেবেন আপনাকে। এখানে বিজিবি আছে, ওই পাশে যে লাইট জ্বলতেছে ওখানে কিন্তু আপনার তারকাটা টাইপের কিছু একটা আছে দেওয়া আর কি, ওই পার আপনি যেতে পারবেন। এখানে এই জায়গাটাই পার করতে পারবেন না আর কি। হ্যাঁ, ওই পাশ দিয়ে যে রাস্তা ওই দিকেও যেতে পারবেন না। এই ফাঁকা জায়গাটাই হচ্ছে আপনার সর্বশেষ সীমানা বাংলাদেশের, ঠিক আছে। আর ওইদিকে যে টলার দেখছেন, ওগুলো সবই হচ্ছে ইন্ডিয়ার, এগুলো কোনোটাই বাংলাদেশের না। এই পাহাড়টা যদি বাংলাদেশের হতো, ওই যে ঝর্ণা আপনি সাদা দেখতে পাচ্ছেন, ওই যে সোজা দেখেন, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সাদা পানির মতো নামছে, ওইটা হচ্ছে ঝর্ণা। পাহাড়টা যদি বাংলাদেশের হতো কতই না সুন্দর হতো। এখন ঘড়িতে সময় বাজে প্রায় 5:52। এখনও আমি বারাক্কা টিলাতে অবস্থান করতেছি। আর এখান থেকে এখন চলে যাওয়ার সময় হয়েছে, যেহেতু এখন হচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে। থাকার এখনও ব্যবস্থা করতে পারি নাই। যাই হোক, এখান থেকে দেখি যদি এই বারাক্কা টিলার কোনো মসজিদে আসলে রাত্রি যাপন করার কোনো সিস্টেম বা কোনো সুযোগ থাকে, সেক্ষেত্রে আমি সেখানে থাকার চেষ্টা করব। পরের দিন সকালে উঠে নীলাদ্রি লেক বা আরও যে জায়গা আছে সে জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করবো। আর যদি এখানে সেরকম ম্যানেজ করতে না পারি, কর্তৃপক্ষের সাথে কথা বলে যদি কোনো কিছু ম্যানেজ করা না যায়, সেক্ষেত্রে আমাকে আবার ওই পাশে এই নদীটা পার হয়ে আমাকে আবার ইয়াতে যেতে হবে, বাদ্রা ঘাট নাকি যেন একটা ঘাট আছে, ওই ঘাটের দিকে বা ওই গ্রামের দিকে যেয়ে মসজিদে থাকার ব্যবস্থা করতে হবে। যদি সেক্ষেত্রে তাও না হয়, আমাকে একেবারে সুনামগঞ্জ সদরে চলে যেতে হবে। এদিকে আর আসার সুযোগ আমার আর হবে না। এই দুইটা স্পট, একটা হচ্ছে
আপনার এই বারিকা টিলা, আর একটা হচ্ছে আপনার এই যে এটা নদী, এই নদীটার নাম বলে যাচ্ছে আমি বারবার। হ্যাঁ, এই নদী, এই দুইটা স্পট ঘোরার দেখাই হচ্ছে আমার শেষ। বিনা টাকায় যে এতদূর পর্যন্ত আসতে পারছি এটা অনেক কিছু। অনেকের এই দুইটা স্পট ঘুরতে অনেক টাকা লেগে যায়। কমপক্ষে যদি আপনি তাও খরচ না করতে চান, তারপরেও আপনার 3 থেকে 3,500 টাকা আপনার মনে করেন যে খরচ হয়ে যাবে। তো সেই জায়গায় আমি বিনা টাকায় এই পর্যন্ত যে আসতে পারছি এটা আল্লাহর কাছে শুকরিয়া, এবং যারা আমাকে সাহায্য করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি তারা কখনো বিপদে পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করুন। এদিকে মনে হয় প্লাটিনা গাড়ি বেশি না, কারণ এটা তেল সাশ্রয়ী যেহেতু। তেল সাশ্রয়, সিটও অনেক বড়, শক্তিও আছে অনেক। সত্যিও আছে। হ্যাঁ, সব দিক দিয়ে মানে এটা পারবে। হ্যাঁ, বসেও সুবিধা। হ্যাঁ, আমরা তো পর্যটক টানি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জীবনের গতি কোথায় গিয়ে থেমে যাবে সেটা আমি কেউই জানি না। যাই হোক, জাদুকাঠা নদী এবং বারেক টিলা ভ্রমণ শেষে আমি এখন অবস্থান করতেছি। এই গ্রামের নাম কি আমাকে একটু বলেন। মাহারাম উত্তরপাড়া। মাহারাম উত্তরপাড়া গ্রামের একটা মসজিদে যিনি ইমাম রয়েছেন, সম্মানিত ইমাম সাহেবের সাথে অবস্থান করছি। আর হচ্ছে আজকের পর্ব এই দুইটা স্পট থেকে শেষ করা হচ্ছে। আর এখানে কীভাবে থাকলাম বা এখানে কীভাবে থাকতেছি, এই পর্বগুলো আমরা পরবর্তী পর্বে জানানোর চেষ্টা করব, এবং আগামী পর্বে আমরা দেখানোর চেষ্টা করব কীভাবে এখান থেকে, এখানের কী কী স্পট আছে জানো? হ্যাঁ, ওইখানে আছে নীলাদ্রি, ও হ্যাঁ, নীলাদ্রি সহ এর আশেপাশে হয়তো বা ঘাট। টেকের ঘাট, হ্যাঁ, কিছু ঝর্ণা আছে। এই স্পটগুলো পরবর্তী পর্বে আমরা দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া কামনা করি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন, ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমাদের পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে অবশ্যই চলঘড়ি অফিসিয়াল ফেসবুক পেজকে ফলো করে রাখুন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। পরবর্তীতে আমাদের প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।